এ রাস্তা শুধু যাত্রার নয়, এ রাস্তা বিশ্বাসের, এ রাস্তা ভক্তির, আর এ রাস্তা বাবা মহাদেবের আকর্ষণে অসংখ্য ভক্তের। আজকের এই যাত্রায় আমরা চলে এসেছি ভারতের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম, যেখানে হাজার হাজার ভক্ত নিজের মনস্কামনা নিয়ে আসে আর শিবের দর্শনে খুঁজে পায় শান্তি। যেখানে প্রতিটি শ্বাসে শোনা যায় জয় মহাদেব ধ্বনি, যেখানে ভক্তের অশ্রু আর প্রার্থনায় জাগ্রত হয়ে ওঠেন ভগবান শিব। সেই পবিত্র ভূমি বাবা বৈদ্যনাথ ধাম। এখানে আসা মানে শুধু দর্শন নয়, এখানে আসা মানে নিজেকে শিবের চরণে সমর্পণ করা। শত শত বছর ধরে ভক্তদের বিশ্বাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জ্যোতির্লিঙ্গ আজও ডাকেন সবাইকে। চলুন ভক্তি ভরে প্রণাম জানাই বাবা বৈদ্যনাথকে। জয় মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি মনীষ আর আমার চ্যানেল ট্রাভেল উইথ মনীষে আপনাদের স্বাগত। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পীঠস্থান বাবা বৈদ্যনাথ ধাম, যেটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। আমরা যাত্রা শুরু করেছিলাম কোনা এক্সপ্রেসওয়ে থেকে রয়্যাল এনফিল্ড বাইকের মাধ্যমে বর্ধমানের ওপর দিয়ে। আমার সফর সঙ্গী ছিল হেমন্ত। হেমন্তই পুরো রাস্তায় বাইকটি চালিয়েছে। এই আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে আছি। এই হচ্ছে হেমন্ত। আমরা এখন এখান থেকে বেরোবো, একদম এখান থেকে বর্ধমান হয়ে আমরা দেওঘর যাব। এই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো বাইক, হেমন্তর বাইক। এই বাইকে করে আমরা যাব। আমরা শুরু করছি রাইডটা। এখন বাজে 7:30 পুরো 7:30। বন্ধুরা, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের আর ঝাড়খণ্ডের একদম বর্ডারে আসছি। এই যে সালানপুরে আমাদের বাইকের চাকাটা লিক হয়ে গেছে, পেছনের চাকাটা লিক হয়ে গেছে। আমরা এখন বাইকের চাকাটা সারাচ্ছি, এই যে সারানো হচ্ছে। এখন বাজে ঠিক 12টা। আমরা এখান থেকে আরও 150 কিলোমিটার যাব, গেলে পরে আমরা দেওঘর পৌঁছবো। এই যে আমাদের বাইকের চাকাটা সারানো হচ্ছে, এটা অন্তত আধ ঘন্টা লাগবে এখন সারাতে, তারপরে আমরা বেরোবো। আপনারা দেখতে থাকুন। আর এই হেমন্ত এখানে ওয়েট করছে, আমরা ওয়েট করছি। বন্ধুরা, অবশেষে বাইকের চাকাটা সারানো হলো আর আমরা বেশ খানিকক্ষণ আগে ওখান থেকে বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। চারিদিকের প্রকৃতি ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে, উঁচু টিলা দেখা যাচ্ছে, এগুলি সব মালভূমি অঞ্চল। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এখন প্রায় 1:20 বাজে। আমরা আপাতত রাইড করে এখন একটা হোটেলে এসেছি, বৃন্দাবন হোটেল, তাই তো? বৃন্দাবন হোটেল। আমরা এখানে একটু লাঞ্চ করে নেব। এই হলো মেনু বৃন্দাবন হোটেলে। একটা সবজি দেওয়া হয়েছে, সম্ভবত ফুলকপির ঝোল, ডাল আছে, পাঁপড় আছে, আর আলু ভাজা আছে, স্যালাড আছে, আর একটা কিছু একটা চাটনি দেওয়া হয়েছে। আর আমরা মাছও বলেছি, মাছ দেবে একটু পরে। আর এই হলো মাছ দিয়ে গেছে, আমরা খেয়ে বলছি টেস্টটা কেমন আছে। আর এটা সম্ভবত পুদিনার চাটনি। এই বৃন্দাবন হোটেলে খাওয়ার মোটামুটি ঠিকঠাকই ছিল, রিজনেবল প্রাইসও ছিল। আমাদের এই মাছ ভাত নিয়ে একটা মিল পড়েছিল প্রায় 90 টাকা। বন্ধুরা, এই 350 কিলোমিটার ড্রাইভ করে আমরা এই হোটেলে প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এখানে আমরা প্রবেশ করলাম একটু আগেই। এই রুমটি বেশ ভালো, মোটামুটি আপনাদের দেখিয়ে দিই। টিভি রয়েছে, এসি রয়েছে, ডবল বেডের একটা অ্যাকোমোডেশন রয়েছে এখানে। আর হোটেলটার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন।
আর এখানেই আমরা আজকে থাকবো। রাত্রিরে এখানে একটা রেস্টুরেন্টও আছে, সেখানে ডিনার করা যাবে। বন্ধুরা, এই হলো হোটেলের কার্ড, হোটেল নারায়ণ প্লাজা। এটা দেওঘরের টাওয়ার চক থেকে একটু দূরে, কিন্তু এখান থেকে বৈদ্যনাথ ধাম প্রায় পায়ে হেঁটে প্রায় 5 মিনিটের মতো। হোটেলটি বেশ ভালোই, এবং এখানে এই শীতকালে এখন সকালে গরম জলেরও ব্যবস্থা ছিল সেন্ট্রাল গিজারের মাধ্যমে। আমরা ছিলাম 201 নম্বর রুমে। রুমটার ভাড়া পড়েছিল 800 টাকা। আর এই হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে চেক আউট টাইমের কোনো নির্দিষ্ট টাইম নেই। চেক আউট টাইম হলো 24 ঘন্টা, অর্থাৎ আপনি যখন ইন করবেন পরের দিন ঠিক সেই সময়টাই হচ্ছে আপনার চেক আউট টাইম। বন্ধুরা, আমরা সকাল 7:30টায় বাইক স্টার্ট করেছিলাম, আর দেওঘরের হোটেলে পৌঁছলাম প্রায় 4:30, অর্থাৎ প্রায় 9 ঘন্টা লাগলো আমাদের। তো মাঝখানে অবশ্য আমরা বাইকের লিক সারানোর জন্য এবং লাঞ্চ করার জন্য এবং 2বার ব্রেক নিয়েছিলাম। এগুলোর জন্য প্রায় 1 ঘন্টার মতো বাদ দিলে মোটামুটি রাইড করেছি আমরা 8 ঘন্টার মতো। 8 ঘন্টায় আমরা কোনা এক্সপ্রেসওয়ে থেকে দেওঘর পৌঁছে গেছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে গেছিলাম। তো ওখান থেকে আমরা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখুন, আমরা হেঁটে যাচ্ছি। এই হলো গলি, আর দুপাশে প্রচুর পেঁড়ার দোকান। এখানকার পেঁড়া বিখ্যাত, আপনারা জানেন। আর বৈদ্যনাথ ধামে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যারতি হয়, যেটা অপূর্ব লাগে দেখতে। আমরা সেই সন্ধ্যারতিই দেখতে যাব এখন। এই হলো মন্দিরের প্রবেশ পথ, আর বাইরে জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। ঝাড়খণ্ডের দেওঘর জেলার সদর শহরে অবস্থিত বিখ্যাত এই তীর্থস্থান বৈদ্যনাথ ধামটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, এবং এটি 5ম স্থানে অবস্থিত। একটি প্রচলিত কাহিনী অনুসারে সতীর হৃদয় এখানে পড়েছিল। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছিন্ন করার সময় এটি ঘটেছিল। এইভাবে শিব এবং শক্তি এই জ্যোতির্লিঙ্গে সহাবস্থান করে। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। সন্ধ্যে 7টা থেকে এখানে সন্ধ্যারতি হয়। শিব পুরাণের কিংবদন্তি অনুযায়ী ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ংসম্পূর্ণ এবং তিনি হবেন অমর, সমস্ত শত্রুর থেকে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস করেন তাহলে তা হওয়া সম্ভব। তাই তিনি শিবের কঠোর তপস্যা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেছিলেন, কিন্তু শিব শর্ত দিয়েছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয়। রাবণ তা যদি করে তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। অন্যান্য দেবতারা এই পরিকল্পনায় চিন্তিত হয়ে পড়েন, তার কারণ রাবণ ছিলেন ভীষণ অত্যাচারী। রাবণ অজেয় হলে পৃথিবীর ওপর অকথ্য অত্যাচার হওয়ার সম্ভাবনা থাকে। তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করেন। দেবতারা জল দেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন। কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ পেল। তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায়। বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে বসলেন। এদিকে ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি মাটিতে সেখানেই স্থাপন করে দিলেন। রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি এক চুলও সেটি নড়াতে অসমর্থ হলেন। ক্রোধান্বিত হয়ে তিনি জোরে লিঙ্গটি নাড়ানোর চেষ্টা শুরু করলেন, কিন্তু বুড়ো আঙুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছু তিনি করতে পারলেন না। তো এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। দেওঘরের এই পবিত্র বৈদ্যনাথ ধামটি শুধু জ্যোতির্লিঙ্গই নয়, এটি একটি পবিত্র শক্তিপীঠও বটে। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিবের সহধর্মিণী সতীর হৃদয় পতিত হয়েছিল, তাই একে হৃদয়পীঠও বলা হয়। এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম পীঠ এবং মনে করা হয় ভগবান শিবের প্রিয় শক্তিপীঠ, তার কারণ এখানে দেবীর হৃদয় পতিত হয়েছিল। এখানকার শক্তিপীঠটি দেবী পার্বতীর অবতার জয় দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে। বন্ধুরা, সন্ধে 7টা বেজে গেছে এবং ইতিমধ্যে এখানে মূল মন্দিরের সামনে সন্ধ্যারতিও শুরু হয়ে গেছে। অপূর্ব সুন্দর এই সন্ধ্যারতি। কাসর, ঘণ্টা, ধূপ, ধুনো, পঞ্চপ্রদীপ ইত্যাদি বিভিন্ন উপকরণ নিয়ে এখানে পরকে পর
সন্ধ্যারতি দেখানো হয়। অসাধারণ লাগে এই পরিবেশ। চারিদিক আলোয় আলোকিত, ধূপ ধুনোর সুগন্ধ, ঘণ্টার ধ্বনি এবং বাদ্যের শব্দ, ভক্তবৃন্দের শিব স্তুতি সব মিলিয়ে এখানে একটি অভিনব ডিভোশনাল ভাইবস তৈরি হয়েছে। সাথে সাথে এখানে জায়ান্ট স্ক্রিনে মন্দিরের মূল গর্ভগৃহের জ্যোতির্লিঙ্গটির পূজার্চনার সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। हेलो सावधानीपूर्वक आरती की ओर प्रयास करने के लिए मिल जाती है। आपस में धक्का मुक्की न करें, अपने पर्स और मोबाइल पर विशेष रूप से ध्यान रखें। आरती की ओर प्रयास करने के लिए मिल जाती है। सावधानीपूर्वक आरती करें। जिन्होंने आरती ले लिया है वो सीधे हो जाए, दूसरे को मौका दें। जिन्होंने आरती ले लिया है वो सीधे हो जाए, दूसरे को मौका दें। सावधानीपूर्वक आरती करें।
जल्दी मतलब कर दे फास्ट कर ले Gracias.
মূল গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গটি দর্শনের জন্য এখানে অনেকখানি পথ পরিক্রমা করে তারপর পৌঁছতে হয়। আমরা এখন সেই পথেই চলেছি। আমরা এখন মূল গর্ভগৃহে প্রায় পৌঁছে গেছি, কিন্তু ভেতরে অসম্ভব ভিড় এবং ছবি তোলা নিষিদ্ধ হওয়ার কারণে আপনাদের ছবি দেখাতে পারলাম না। আর এই হলো সমগ্র মন্দির চত্বর। ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ মন্দির এবং দেবী পার্বতীর দুর্গা মন্দির দুটির চূড়ো দুটি লাল ধাগা দিয়ে পরস্পর বাঁধা রয়েছে, যা শিব এবং পার্বতীর একাত্মতার নিদর্শন। এটা দেখেন আমলকি
অরিজিনাল আম রয়েছে তাকে রস দিয়ে ওটা বানানো ওটা আমি আরেকটু সন্ধ্যা আরতির শেষে আমরা মন্দির থেকে প্রস্থান করলাম হোটেলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দুপাশে অনেক পেঁড়ার দোকান দেখতে পাওয়া যায়। এখানকার পেঁড়া বিখ্যাত। পেড়া দেখো দেখি। টেস্ট না করে কিন্তু নেওয়া যাবে না টেস্ট করিয়ে দেবে। খালি কাট দিয়েছি এখন থোড়া এগুলো কি অন্য ধরনের? দেখো জিজ্ঞেস করো। এগুলো কি আছে দাদা? খালি কি যে ঠেকুয়া। আচ্ছা ঠেকুয়া, এগুলো ঠেকুয়া। ভালো প্যারা ভালো প্যারা কম চিনি দেবে 400 টাকা আছে আর ज़्यादा মিষ্টি দেবে তো আপনার 360 টাকা। এই শিবমে এসেছি আমরা, এই যে শিবম পেড়া। এখানে আমরা বিভিন্ন রকমের পেড়া দেখতে পাচ্ছি, দেখুন এখানে এনে বলছেন এটা হচ্ছে কড়া পাকের পেড়া, তাই তো? পাক আছে আচ্ছা, এটা মানে গরুর দুধের। হ্যাঁ আচ্ছা, এটা কত করে? 380 টাকা। বাঙাল আছে এটা বাঙাল এটা হলো মোষের দুধের, এটা মোষের এটা দুধ। হলে হোয়াইট গুলো যাতে গরুর দুধ আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এটা বি মোষের আছে কিন্তু এটা মালাই দেওয়া আছে। মালাই দেওয়া আছে। হ্যাঁ এটা আছে তোরে আছে কিশোর যেটা কেশরের আছে, এটা হচ্ছে কেশর পেড়া আছে। আর এগুলো কি লাড্ডু আছে? এই বেসনের লাড্ডু আছে। লাড্ডু আছে। বন্ধুরা, শিবম থেকে পেঁড়া কিনে আমরা হোটেলে চলে এলাম। আর আগামীকাল আমরা দেওঘরের আশেপাশের কিছু সাইট সিন দেখব, যেমন ত্রিকুট পাহাড়, তপবন পাহাড় ইত্যাদি। এগুলো আমি একটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমরা কোনা থেকে পুরো দেওঘর পর্যন্ত পুরো জার্নিটি আমরা বাইকে করে এসেছি, প্রায় 350 কিলোমিটার। এই প্রসঙ্গে কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।